আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 37 এবং 38। সকালের সূর্যের মোলায়েম আলো মাউন্টেন গ্লাস হাউসের চারপাশে ছড়িয়ে পড়েছে। ফিওনা আজ বেশ ভোরেই ঘুম থেকে উঠেছে। তার গলা প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে জ্যাসপারের আনা ঠান্ডা বেশ কয়েকটি আইসক্রিম খাওয়ার ফল। গলা ব্যথার কারণে একটু গরম চা খাওয়ার তাগিদে সে কিচেনের দিকে পা বাড়ায়। লিভিং রুমে পার হতেই সে কিচেন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় হয়তো একোয়ারা আজ তাড়াতাড়ি উঠেছে। ভাবতে ভাবতে সে কিচেনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে আসে জ্যাসপার। তার হাতে একটি ডিভাইস ধরা, যার মাঝখান থেকে নীল আলো জ্বলছে। তবে ফিওনার উপস্থিতি দেখে সে হঠাৎ থমকে দাঁড়ায়। ফিওনার ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে রাতের সিল্কের নরম নাইট স্যুটে। চারপাশের সূর্যের আলো তার উপর পড়ে যেন তাকে স্নিগ্ধ ফুলের মতো করে তুলেছে। মুহূর্তের জন্য জ্যাসপার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। জ্যাসপারের চাহনিতে ফিওনার মনে হঠাৎ গতকালকের কথা ভেসে আসে। তার মনে পড়ে কিভাবে সে জ্যাসপারের ঘাড়ে লাফ দিয়েছিল। এতে তার মুখ লজ্জায় গরম হয়ে ওঠে। সে চোখ বন্ধ করে রাখে যেন জ্যাসপারের চোখে আর না পড়ে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে। তার ঠোঁটের কোণে সেই মৃদু রহস্যময় হাসি। ফিওনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে যেন চারপাশে সবকিছু থেমে গিয়েছে। হঠাৎ সে অনুভব করে কারো উষ্ণ নিঃশ্বাস তার মুখের কাছাকাছি। নিঃশ্বাসের সাথে মিশে থাকা সেই পারফিউম, পরিচিত ঘ্রাণ তাকে আর কিছুই ভাবতে দেয় না। সে বোঝে জ্যাসপার তার একদম সামনে দাঁড়িয়েছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। লজ্জা আর অস্বস্তি মিশ্রণে সে চোখ খোলার সাহস পায় না। জ্যাসপার মৃদু হেসে বলে ওঠে, হামিংবার্ড, আজ এত সকাল সকাল দর্শন পেলাম। এটা কি সত্যি সৌভাগ্যের দিন মনে হচ্ছে? ফিওনা কোনো উত্তর দেয় না। তার লজ্জা আরও বেড়ে যায় আর সে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই থাকে। জ্যাসপার তার মুখ আরও কাছে নিয়ে আসে আর কণ্ঠে শয়তানি মিশ্রিত মৃদু সতর্কতা, চোখ খুলো, না হলে কিন্তু চুমু দিয়ে দেবো। ফিওনার মুখ পুরো লাল হয়ে যায়। তার শরীরে জমে যায় যেন কোনো প্রতিক্রিয়া করার ক্ষমতা আর নেই। সে দ্রুত চোখ খোলার কথা ভাবে, কিন্তু লজ্জায় তা করতে পারে না। জ্যাসপার আরও মজা পেয়ে যায় ফিওনার এই অবস্থা দেখে। সে ধীরে ধীরে বলতে থাকে, 3 সেকেন্ড সময় দিচ্ছি, তারপর কিন্তু অভিযোগ করতে পারবে না। ফিওনা তার ঠোঁট কামড়ে ধরে। মাথার ভিতর হাজারো চিন্তা ঘুরছে। ফিওনা মনে করে, উফ, এখন কি করব? চোখ খুললে উনি কি আসলেই? জ্যাসপার গুনতে শুরু করলো। 1, 2, 3 বলার আগেই ফিওনা দ্রুত চোখ খুলে ফেললো। জ্যাসপার তার হাসি চেপে বলল, বেঁচে গেলে হামিংবার্ড, কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। ফিওনা কিচেনে যাওয়ার জন্য পা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসপার শয়তানি হাসি আর দুষ্টুমি তাকে পিছু ছাড়ে না। তার মজার কণ্ঠ ফিওনা বিরক্ত হয়ে উঠে বলে, আপনি সবসময় এমন করেন কেন? আমাকে লজ্জা দেন। জ্যাসপার হাসি খানিকটা ম্লান হয়ে যায়। তখনই ফিওনা ঠান্ডা ভাঙা আওয়াজে তার কপাল কুঁচকে যায়। হামিংবার্ড, জ্যাসপার গভীর গলায় বলে, তোমার কি ঠান্ডা লেগেছে? অসুখ হয়েছে? ফিওনা জবাব দেয়, হ্যাঁ, আমি তো হিউম্যান। আপনার মতো তো আর ড্রাগন না যে গরম বা ঠান্ডা কিছুই প্রভাব ফেলবে না। আপনি নিজে এত এত আইসক্রিম কাল খাওয়ালেন আর ভাবলেন আমি সুস্থ থাকবো? স্বাভাবিকভাবেই গলা ব্যথা তো হবেই। ফিওনার কথা জ্যাসপারের মুখে হালকা অনুশোচনা ঝরে পড়ে। সে কিছু না বলে তার শক্ত হাতে ফিওনাকে ধরে লিভিং রুমের নরম সোফায় বসায়। তুমি এখানেই বসে, একদম নড়াচড়া করবে না, সে আদেশের সুরে বলল। তার চোখে ভয়ের ছায়া ফুটে ওঠে। আমি কিছু একটা করি, তোমার এই অবস্থা, আমি কিছুতেই স্বাভাবিক থাকতে পারবো না। ফিওনা মৃদু হেসে বলে, আপনি এভাবে দুশ্চিন্তা করছেন কেন? আমি কোনো সিরিয়াস অসুখে ভুগছি না। এটা একটু গলা ব্যথা হয়েছে, চা খেলে ঠিক হয়ে যাবে। জ্যাসপার এক ঝটকায় উঠে দাঁড়ায়। চা? তুমি কিভাবে বানাবে? আমি বানিয়ে আনছি। ফিওনা একটু অবাক হয়ে দ্রুততার সিদ্ধান্তে বলে, আপনি চা বানাতে পারেন? জ্যাসপার থেমে যায়। তারপর খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, ড্রাগনরা যা চায় তা করতে পারে হামিংবার্ড। ফিওনা একটু হেসে বলল, তাহলে আমি আপনার এই ড্রাগনের তৈরি চা দেখতে চাই। জ্যাসপার দৃঢ় ভঙ্গিতে কিচেনের দিকে এগিয়ে যায়। ফিওনাকে আরেকবার সতর্ক করে, এখানে বসে থাকো, আর কোনো কথা না। আমি ড্রাগনের মতো এই সমস্যার সমাধান করব। ফিওনা হাসতে থাকে। তার মনের ভিতরে এক মুহূর্তের জন্য ভাবনা আসে, ড্রাগনের এই মৃদু যত্ন আর রাগ মেশানো ভালোবাসা যেন তাকে আরও কাছে টেনে নিচ্ছে। জ্যাসপার কিচেনে ঢুকে মাথা ঠান্ডা করে কাজ শুরু করে। তার চোখের গভীরে মনোযোগ আর হাতে দক্ষতা স্পষ্ট। কাচের জারের ভেতর থেকে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান বের করে সে একের পর এক চায়ের পাতার সাথে যোগ করতে থাকে। আদা, তুলসী পাতা, দারুচিনি, মধু আর লেবুর রস। ফিওনা সোফায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে, কিন্তু জ্যাসপার এমন দৃঢ় ও সুরেলা গতি তার দৃষ্টি আকর্ষণ করে। তার ভুরু সামান্য কুঁচকে যায় আর সে নিজের অজান্তেই হাঁ করে বসে জ্যাসপার দিকে তাকিয়ে থাকে। কিচেনের আলো জ্যাসপার তীক্ষ্ণ মুখায়বের উপর পড়ছে। তার চুলের উপর নরম সূর্যের আলো তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। যখন সে মধু মিশাচ্ছিল, তার হাতের মসৃণ গতিবিধি ফিওনাকে মুগ্ধ করছিল। এভাবে তাকিয়ে থাকলে কি তোমার ঠান্ডা সেরে যাবে হামিংবার্ড? হঠাৎ জ্যাসপার পেছনে ঘুরে বলল। তার কণ্ঠে মৃদু মজা ঝরে পড়ল।
ফিওনা মুহূর্তে লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে ফেলে। আমি তো শুধু দেখছিলাম যে আপনি চা বানাতে পারেন কিনা, ফিওনা বলার চেষ্টা করে, কিন্তু তার গলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। জেসপার হেসে বলে, ড্রাগনরা শুধু যুদ্ধ করতে জানে না, হামিংবার্ড যত্নও নিতে জানে। সে চায়ের পাত্র থেকে চা ঢেলে একটি কাপে ফিওনার দিকে এগিয়ে আসে। এটি খাও, ঠান্ডা আর গলা ব্যথা চলে যাবে বলে কাপটি ফিওনার হাত তুলে দেয়। ফিওনা কাপটি হাতে নিয়ে চায়ের দিকে তাকায়। তার মন অজান্তে বলে ওঠে, একজন ড্রাগন, অথচ কতটা যত্নশীল আর সৌন্দর্যের প্রতিমূর্তি। জেসপার ফিওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। যদি তুমি আরেকবার এভাবে তাকিয়ে থাকো তাহলে আমার আবার তোমাকে চুমু দেওয়ার ইচ্ছা জাগতে পারে বলে তার কণ্ঠে দুষ্টুমি ফুটে ওঠে। ফিওনা কাপে চুমুক দিতে গিয়ে প্রায় গলা দিয়ে চা উগড়ে ফেলে। আপনার সবকিছুতে দুষ্টুমি করার অভ্যাস। জেসপার হাসে, তোমাকে বিরক্ত করা তো আমার সব থেকে বড় বিনোদন, হামিংবার্ড। থাইরেনিয়াস ল্যাবে প্রবেশ করতেই মিস্টার চেনসিং তার দিকে তাকালেন। তার চোখে উত্তেজনা স্পষ্ট। আজ আমি ফিওনাকে দেখতে চাই, চেনসিং বললেন, তার কণ্ঠে একটা অদ্ভুত তাগিদ। থাইরেনিয়াস মাথা নাড়ল। প্রিন্স বলেছিল কাল, আমার মনে আছে, আজ দেখাবো। আমি এখন ডিভাইসটি চালু করছি। থাইরেনিয়াস একটি প্যানেলে কাজ শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সিসিটিভি ফুটেজ চালু হলো। স্ক্রিনে ভেসে উঠল লিভিং রুমের দৃশ্য। ফিওনা সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর তার মুখে শান্তির আভা। চুলগুলো এলোমেলো, তার গালে যেন লজ্জার এক রেশ এখনো রয়ে গেছে। মিস্টার চেনসিং ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে গেলেন। তার চোখে অশ্রু জমতে শুরু করলো। দীর্ঘদিন পর তার প্রিয় নাতনিকে দেখছেন তিনি, যদিও সরাসরি নয়, তবুও এতদিনের দূরত্বের পর এই মুহূর্ত যেন অনেক মূল্যবান। তিনি হাত বাড়িয়ে স্ক্রিনে ফিওনার মুখ ছুঁতে চাইলেন। তার কণ্ঠ অল্প কাঁপছিল। ফিওনা, আমার ফিওনা ভালো আছে? থাইরেনিয়াস শান্তভাবে দাঁড়িয়েছিল, সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে। চেনসিং এবার স্ক্রিনের দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস ফেললেন। তার চোখে আনন্দ এবং কষ্টের মিশ্রণ। আমার ছোট্ট নাতনিটা নিশ্চয়ই আমাকে খুব মনে করছে, কিন্তু আমি ওর পাশে থাকতে পারিনি। তবে মনে হচ্ছে ও এখন খানিকটা ভালোই আছে। মিস্টার চেনসিং মুহূর্তে চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়েছেন। মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি দেখলেন জেসপার হঠাৎ করে লিভিং রুমে এসে ফিওনার গালে চুমু দিয়ে চলে গেল। চেনসিং হতবাক। তার মুখ থেকে কথা বের হতে চাইছে, কিন্তু মনের মধ্যে অগণিত প্রশ্ন। তিনি অবাক হয়ে বললেন, এটা কি হলো? আমি ভুল দেখলাম? জেসপার কেন ফিওনাকে চুমু দিল? থাইরেনিয়াস দ্রুত ডিভাইস বন্ধ করে দিল। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী শীতলতা। সে জানত মিস্টার চেনসিং প্রশ্ন করবেন এবং তাকে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। থাইরেনিয়াস শান্তভাবে বলল, মিস্টার চেনসিং, আপনি অবশ্যই ভুল দেখেছেন। আমাদের প্রিন্স এমন কাজ কখনো করবেন না। চেনসিং সন্দেহবানভাবে বলল, আমি নিজে দেখেছি, এটা ভুল হতে পারে না। থাইরেনিয়াস মাথা নাড়ল। তার কণ্ঠে একরকম দৃঢ়তা। আপনার চোখ ধোঁকা খেয়েছে। প্রিন্সের মধ্যে আবেগের ফাংশন নেই, বিশেষ করে প্রেম বা স্নেহজনিত কোনো অনুভূতি। তিনি ফিওনার প্রতি এরকম কিছুই করবেন না। আপনার কল্পনায় এসেছে। চেনসিং অস্থিরভাবে বললেন, তাহলে আমি যা দেখেছি সেটা কি? এটা কোনো কল্পনা ছিল না। থাইরেনিয়াস এবার মুচকি হাসল। মিস্টার চেনসিং, হয়তো ক্যামেরার কোনো ত্রুটি হয়েছে বা আপনি কোনো কিছু ভুল দেখেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি প্রিন্স জেসপার এমন কোনো আবেগ জড়িত নয়। তিনি একান্তই তার দায়িত্ব পালন করছেন। চেনসিং কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তার মনে এখনও ঘটনাটি মেনে নিতে পারছিল না। তবে থাইরেনিয়াসের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখে তিনি আর কিছু বলতে পারলেন না। থাইরেনিয়াস মনে মনে স্বস্তির শ্বাস ফেলল। সে জানত চেনসিং সত্যটা জানলে সব কিছু ভেঙে পড়বে, কিন্তু তার কাজ ছিল এই মুহূর্তকে সত্য থেকে আড়াল করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। থাইরেনিয়াস মনে মনে বলল, প্রিন্স, আমি যতটা সম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু আপনি যদি এর থেকে বেশি সামনে আগান তাহলে আমি আর বেশি দিন থাকতে পারবো না। ভোরের প্রথম আলোতে ভেনাসের আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অ্যালিসা আর সিলভা তাদের ড্রাগনের রূপে সজ্জিত হয়ে দাঁড়িয়েছে। তাদের বিশাল ড্রাগন ডানা সূর্যের আলো ঝলমল করছে। তাদের চোখে একরকম উত্তেজনা এবং অজানা পৃথিবী দেখার আদম্য আকাঙ্ক্ষা। তাদের পিতা ফ্লোরাস রাজ্যের মহারাজা কিছুটা গম্ভীর স্বরে বললেন, এই যাত্রা তোমাদের জন্য সহজ হবে না। পৃথিবী ভিন্ন এক জগৎ, সেখানে আমাদের নিয়মের বাইরে অনেক কিছু ঘটে। নিজেকে সামলে চলবে। অ্যালিসা, তুমি বড় বোন হিসেবে সিলভার দায়িত্ব নিয়েছো, তাকে বিপদ থেকে রক্ষা করবে। অ্যালিসা মাথা নাড়ল। তার লাল চুলগুলো উজ্জ্বল আর ড্রাগন রূপে তাকে দেখতে আরও মহিমান্বিত দেখাচ্ছে। হ্যাঁ পিতা, আমরা অবশ্যই সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করব। আপনি নিশ্চিন্তে থাকুন, সেখানে প্রিন্স আছে, তিনি আমাদের অবশ্যই নিরাপদে রাখবেন। সিলভা, যে তুলনামূলক কম অভিজ্ঞ এবং কিছুটা দুষ্ট, হাসতে হাসতে বলল, আমরা তো পৃথিবী দেখতে যাচ্ছি পিতা, দুশ্চিন্তা করবেন না, আপু আমাকে চোখে চোখে রাখবে।
পিতা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তোমাদের যাত্রা দীর্ঘ হবে। ভেনাস থেকে পৃথিবীতে পৌঁছাতে সাধারণ ড্রাগনদের 3 দিন সময় লাগে। যাত্রাপথে সাবধানে থাকবে, আর মনে রেখো পৃথিবীর মানুষ আমাদের মতো নয়, তাদের সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিও না। অ্যালিসা ও সিলভা পিতার সামনে মাথা নত করলো। তারপর এক বিশাল ডানা ঝাপটা দিয়ে তারা ভেনাসের আকাশে উড়াল দিল। আকাশের বিশালত্ব যেন তাদের ডানার শক্তিকে আরো বাড়িয়ে তুলল। তারা সূর্যের আলোর সাথে মিশে একের পর এক মেঘ পেরিয়ে এগিয়ে চলল। ভেনাসের সবুজ আকাশ তাদের পেছনে ফেলল। তারা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। জ্যাসপার ল্যাবে প্রবেশ করতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বিশাল পর্দায় ডেটা বিশ্লেষণ করা হচ্ছে আর বিভিন্ন মেশিনের কাজ চলছে। থাইরেনিয়াস ইতিমধ্যে কনফারেন্স রুমে উপস্থিত। তিনি একটি ম্যাপের উপর নজর দিচ্ছিলেন যেখানে কার্বন সংগ্রহের স্থান এবং সেখানে থাকা মনস্টারগুলোর তথ্য ছিল। জ্যাসপার, থাইরেনিয়াস, প্রস্তুতি কেমন চলছে? থাইরেনিয়াস, সবকিছু ঠিক আছে, তবে মনস্টারদের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। ঠিক তখনই আলভিরা রুমে প্রবেশ করে। কনফারেন্স রুমে একটি আধুনিক প্রযুক্তি এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ স্থান, যা বিশাল কাচের জানালা দিয়ে উজ্জ্বলিত। বাইরে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপের বিশাল সৌন্দর্য, যেখানে উদ্ভিদ এবং সৃষ্টির নিদর্শনগুলো চোখে পড়ছে। রুমের কেন্দ্রে একটি বড় চিরকালীন সাদা টেবিল, যা চারপাশে উজ্জ্বল আলোতে ঘেরা। রুমের দেওয়ালগুলোতে বড় বড় মনস্টারদের ছবি লাগানো রয়েছে, যা তাদের শক্তি এবং গুণাবলীর প্রতিনিধিত্ব করে। টেবিলের কোণে থাকা একটি হালকা প্রযুক্তি প্যানেল স্থাপন করা হয়েছে, যেখানে তথ্য প্রদর্শন করা হচ্ছে। জ্যাসপার তখন বলল, মিস্টার চেন সিং কি আসছে? থাইরেনিয়াস জবাব দিল, হ্যাঁ, তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছেন, বিশেষ করে কার্বন অঞ্চল এবং সেখানে থাকা মনস্টার সম্পর্কে। তখন মিস্টার চেন সিং প্রবেশ করে তার হাতে ল্যাপটপ থেকে বিশাল তথ্য বের করতে শুরু করলেন। মিস্টার চেন সিং তার প্রেজেন্টেশন শুরু করলেন। সকলকে স্বাগতম। আজকের মিশন গুরুত্বপূর্ণ এবং তোমাদের সঠিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে হবে। তিনি প্যানেলে মনস্টারদের ছবি এবং তাদের বৈশিষ্ট্য দেখাতে শুরু করলেন। থাইরেনিয়াস, আমাদের পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। মনস্টারগুলো শক্তি এবং দুর্বলতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আলভিরা, আমাদের মাঝে শক্তিশালী যোগাযোগ করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত সমাধান করতে হবে। জ্যাসপার, আমরা সবাই একসাথে কাজ করলে কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারবে না। আমাদের লক্ষ্য হলো সফলভাবে কার্বন সংগ্রহ করা। কার্বন সংগ্রহের জন্য নির্বাচিত অঞ্চল হলো ক্যারিবিয়ান বেসিন। এটি একটি বিশাল গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত। এই অঞ্চলটি পরিচিত তার বিশাল তলদেশীয় কার্বন সঞ্চয়ের জন্য এবং এখানে প্রায়শই শক্তিশালী মনস্টারদের বসবাস। এই অঞ্চলের গভীরতা প্রায় 10,000 ফুট এবং এটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। এটি একটি বৃহৎ ভূমিতাত্ত্বিক অঞ্চল যা আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে গঠিত হয়েছে। এখানে ক্লেরিম, জেলাথন এবং ম্যারাক্স সহ বিভিন্ন ধরনের মনস্টার রয়েছে যারা এই অঞ্চলের নিরাপত্তা করে। কেলড্রিম, এই মনস্টারটি একটি বিশাল পাথরের তৈরি যার গায়ে বিভিন্ন ধরনের রত্ন রয়েছে। এর শক্তিশালী হলো পাথর ভাঙা এবং আক্রমণের সময় কঠোর প্রতিরোধ গড়ে তোলা। জেলাথন, এই মনস্টারটি বায়ুমণ্ডলে উড়তে পারে এবং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আক্রমণ করে। এটি খুবই দ্রুত এবং চঞ্চল। ম্যারাক্স, এটি এক ধরনের জলদস্যু মনস্টার যে শুধু জল এবং কার্বনেট এর অধীনে অবস্থিত। এটি সাঁতার কাটতে পারে এবং জল থেকে আক্রমণ করতে পারে। মিস্টার চেন সিং তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করলেন। মিস্টার চেন সিং আবার বলতে লাগলো, ক্যারিবিয়ান বেসিনে আমাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে মনস্টারগুলোর উপর। তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। জ্যাসপার তখন অবিলম্বে প্রশ্ন করলো, তাহলে কেলড্রিম শক্তি কি? মিস্টার চেন সিং বললেন, কেলড্রিম পাথরের মতো কঠিন। এটি আক্রমণাত্মক সময় সিলের মতো আচরণ করে, তবে এর দুর্বলতা হলো এটি দ্রুত চলাচল করতে পারে না, তাই তোমাদের দ্রুত সুবিধা নিতে হবে। থাইরেনিয়াস, আর জেলাথন সম্পর্কে? মিস্টার চেন সিং বললেন, জেলাথন দ্রুত এবং আক্রমণকারী। এটি বায়ুমণ্ডলের বিদ্যুৎ নিয়ে আসে, তাই তোমাদের উচিত দূরে আক্রমণ করা। আলভিরা জিজ্ঞেস করলো, এবং মেরাক্স? মিস্টার চেন সিং, মেরাক্স জল থেকে দ্রুত সাঁতার কাটতে পারে। তোমাদের উচিত জলের নিচে নজর রাখা। সকলেই নিজেদের কাজের জন্য প্রস্তুতি হতে শুরু করলো। জ্যাসপার, থাইরেনিয়াস, আলভিরা এবং মিস্টার চেন সিং একত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেন তারা কিভাবে মনস্টারগুলোর মোকাবেলা করবেন এবং কিভাবে কার্বন সংগ্রহ করবেন। জ্যাসপার সবার উদ্দেশ্যে বলল, তাহলে কাল সকালে আমাদের যাত্রা শুরু করতে হবে। প্রত্যেককে তাদের প্রস্তুতির কাজ করতে হবে। থাইরেনিয়াস, আমি জেলাথনের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলভিরা, আমি মেরাক্সের জন্য পরিকল্পনা করছি। জলদস্যুদের সঙ্গে মোকাবেলা করতে হবে। মিস্টার চেন সিং, তাহলে তোমরা কেলড্রিমের জন্য আমাদের শক্তি ব্যবহার করবে।
ল্যাবে কার্বন মিশন নিয়ে আলোচনা শেষ করার পর থাইরেনিয়াস ও আলবিরা মাউন্টেন গ্লাস হাউসে ফেরার প্রস্তুতি নিতে শুরু করছিল। সন্ধ্যা নেমে এসেছে আর দিনের আলো বিলীন হতে হতে পুরো জায়গাটা যেন এক নতুন রূপ নিয়েছে। কিন্তু তাদের মধ্যে জ্যাসপার উঠে যাওয়ার সময় মিস্টার চেনসিং তাকে থামিয়ে দিলেন। জ্যাসপার, 1 মিনিট থাকো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই বলে চেনসিং গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। 1 মিনিট থামো, আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই বলে চেনসিং গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জ্যাসপার একটু চমকে উঠল। আপনার এমন কেন মনে হলো, সে প্রশ্ন করে। মিস্টার চেনসিং এর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি আজকের সকালে সিসিটিভি ফুটেজ দেখেছি। জ্যাসপার বুঝতে পারল চেনসিং ফিওনা ও তার মধ্যে ঘটে যাওয়া সব দৃশ্য দেখে ফেলেছে। তার মানে শঙ্কা জাগলো। মিস্টার চেনসিং, আপনি জানেন আমি ফিওনার প্রতি যত্নশীল, আমি তাকে কোনো ক্ষতি করতে চাই না, জ্যাসপার বলল স্বর নিয়ে আত্মবিশ্বাসিতা বজায় রেখে। চেনসিং আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমার নাতনির নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। তুমি একজন প্রিন্স এবং তোমার ক্ষমতা ও আবেগ সম্পর্কে আমি জানি। আমি চাই না সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমি ফিওনাকে ভালোবাসি, জ্যাসপার স্পষ্টতর সঙ্গে জানালো। তার কণ্ঠে ছিল এক ধরনের আত্মবিশ্বাস ও আবেগের ঝলক। আর ফিওনার চোখে আমি সেই ভালোবাসার ছোঁয়া দেখেছি। মিস্টার চেনসিং এর চোখে রাগ স্পষ্ট হয়ে উঠল। আমি তো শুনেছি তোমার মধ্যে লাভ ফাংশন ডিলিট হয়েছে, তিনি গম্ভীরভাবে বললেন। সেটা কোনো এক কারণে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, জ্যাসপার উত্তর দিল। আর সেই কারণটি ফিওনা। দেখো, চেনসিং বলতে লাগলেন, তুমি একজন ড্রাগন, তাও আবার ভেনাসের, আবার আমার নাতনি একজন পৃথিবীর সাধারণ মানবী। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক কিভাবে থাকতে পারে? এই সম্পর্ক ভবিষ্যৎ আর পরিণতি তুমি কি জানো? ধ্বংস, তোমার ধ্বংস হবে। আর ফিওনাকে হয়তো এর জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে। একজন অ্যানিমেল আর একজন হিউম্যানের মধ্যে কখনো কি মিল স্বভাব সম্ভব? জ্যাসপার কিছুক্ষণ চুপ করল, তারপর বলল, ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, এটা পৃথিবীর প্রবাদ। কিন্তু শুনুন, এই মহাবিশ্বে এমন কিছু হয় যা আমাদের কল্পনার বাইরে। আমার আর ফিওনার ভালোবাসাটাও সেরকম। তুমি আগুন নিয়ে খেলছো জ্যাসপার, চেনসিং সতর্ক কণ্ঠে বললেন। তার কণ্ঠে ছিল উদ্বেগ। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে বলল, আমি আগুনের তৈরি। এই মহাবিশ্ব তোমাদের প্রেমের নাম দেবে না। চেনসিং এর মুখে সংশয় ছিল। তাহলে আমি এই মহাবিশ্ব ধ্বংস করে দেবো, জ্যাসপারের কঠোর প্রতিশ্রুতি দিল। জ্যাসপার, তুমি এমন কিছু করো না যাতে ফিওনার ক্ষতি হয়, চেনসিং সতর্ক হয়ে বললেন। তার কণ্ঠে উৎকণ্ঠা স্পষ্ট। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আমি নিজেকে উৎসর্গ করে দেব, ফিওনার ক্ষতি হতে দেব না। যদি প্রয়োজন হয় আমি নিজেকে এই মহাবিশ্ব থেকে সরিয়ে নেব। ফিওনা তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, চেনসিং বললেন। তার চোখে সংশয়। এটা ভালোবাসা নয়। আপনার ধারণা ভুল, জ্যাসপার জোরালো ভাবে বলল। ফিওনা আমাকে ভালোবাসে, সৌন্দর্যের জন্য নয়। তার হৃদয় আমার জন্য স্থান রয়েছে। তাহলে প্রমাণ করে দেখাও, চেনসিং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দেখাও তোমার সৌন্দর্য তাকে মোহিত করছে না, সে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে। ঠিক আছে, জ্যাসপার বলল, তার চোখে দৃঢ়তা আর সংকল্প। আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেবো, আসি এবার। জ্যাসপার বেরিয়ে যাওয়ার সাথে সাথে চেনসিং কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন, জ্যাসপার আর ফিওনার পরিণতি কি হবে সে জানেন। এই সম্পর্কের পরিণতি একটুও ভালো হবে না। এই মহাবিশ্ব কখনো তাদেরকে মেনে নেবে না, পৃথিবী মানবে না, না ভেনাস। চেনসিং এর মনে ভয় ছিল। আমি কি ভুল করছি? তিনি নিজেকে প্রশ্ন করলেন। আমার কি করা উচিত? আমার কি এটা হতে দেওয়া উচিত? চেনসিং নিজের অন্তরেও দ্বিধা পড়ে গেলেন। তিনি জানতেন প্রেমের মধ্যে যদি কোনো বাধা থাকে তাহলে তা কতটা ভাঙন সৃষ্টি করতে পারে। না, তিনি মনে মনে ভাবলেন, এটা হওয়া উচিত নয়, আমার ফিওনাকে সুরক্ষিত রাখতে হবে। তার চিন্তা ভাবনা অস্থির হয়ে উঠল। তিনি জানতেন জ্যাসপার যেন আগুনের মতো, যা যে কোনো মুহূর্তে তার নাতনির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। চেনসিং এর চোখে উদ্বেগের ছায়া নেমে এলো। তিনি তার নাতনির সুরক্ষার জন্য চিন্তিত হয়ে পড়লেন এবং তার হৃদয়ে একটা অস্থিরতা তৈরি হলো। রাতের বেলায় অ্যাকোয়ারা ফিওনার ঘরে প্রবেশ করে। কয়েকদিন ধরে ফিওনার সাথে আড্ডা দেওয়ার তেমন সুযোগ পাচ্ছিল না, তাই আজ চলে এসেছে। তারা বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, হাসি ঠাট্টা চলতে থাকে। শেষে হঠাৎ অ্যাকোয়ারা প্রশ্ন করে, ফিওনা, একটা সত্যি কথা বলবে, তুমি কি প্রিন্সকে ভালোবাসো? ফিওনা কিছুক্ষণ চুপ থাকে, কোনো উত্তর দেয় না। অ্যাকোয়ারা আবার বললে, প্রিন্স তোমাকে অনেক ভালোবাসে, আমি এই কয়েকদিনে সবকিছু লক্ষ্য করেছি, কিন্তু তুমি কি প্রিন্সকে ভালোবাসো? ফিওনা তখন মাথা নাড়িয়ে উপর নিচ করে। এভাবে না, মুখে বলো, অ্যাকোয়ারা বলে। ফিওনা একটু সংশয়ে উত্তর দেয়, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, তবে আমি তাকে জানাবো না, কারণ আমি এখনও তাকে ভালোবাসি বলিনি। তাতে সে যা করে আর বলে তো। একথা বলার পর ফিওনার মুখে একটা সংকোচের ছায়া দেখা যায়। অ্যাকোয়ারা ফিওনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বুঝতে পারে তার অনুভূতি কতটা গভীর। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে বলে, তুমি না বললেও প্রিন্স জানে, কারণ সে ড্রাগন প্রিন্স। তার সিক্স সেন্স অনেক বেশি বিচক্ষণ। সে আগেই বুঝে গেছে, না হলে তোমার এত কাছাকাছি আসতো না। ফিওনার মুখে একরকম বিষণ্ণতা ঝরে পড়ে। সে মাথা নিচু করে থাকে। অ্যাকোয়ারা তার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ফিওনা, তুমি এত চিন্তিত কেন? তুমি যদি তাকে ভালোবাসো তবে ভয় পাওয়ার কিছু নেই।
জানি, ফিওনা নিঃশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আছে। আমি নিশ্চিত নই যে এই প্রেমের শেষ কোথায় হয়ে যাবে, কিন্তু যদি তুমি তাকে সত্যিকারে ভালোবাসো তাহলে এগিয়ে যাও। একরা উৎসাহ দিল, ভালোবাসা সবসময় শক্তিশালী। তুমি কিভাবে জানবে যদি তুমি চেষ্টা না করো? ফিওনা কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তার মনে জাগে কিছুটা দ্বিধা ও আশঙ্কা। তুমি ঠিক বলেছ, কিন্তু পরিস্থিতি এত সহজ নয়। আমি চাই না সে বা আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, কিন্তু প্রেম তো সবকিছু সমাধান করতে পারে। একবারা বলল, যদি তুমি প্রিন্সকে সত্যি ভালোবাসো তাহলে সাহসী হয়ে ওঠো। কিন্তু একবারা, ফিওনা বলল, ড্রাগন আর হিউম্যানরা কি সবসময় একসাথে সারা জীবন থাকতে পারবে? তাদের মধ্যে তো এত পার্থক্য। একবারা কিছুক্ষণ ভাবতে থাকে। সে জানে এটার উত্তর তার কাছেও নেই। আমি জানি ফিওনা, তুমি এবং প্রিন্স, তোমাদের ভালোবাসায় অনেক বাধা আসবে, কিন্তু আপাতত তুমি ভয় পেও না এসব বিষয় নিয়ে। তাহলে কি করতে হবে? ফিওনা হতাশায় প্রশ্ন করে। তুমি যা অনুভব করো তা বিশ্বাস করো। একবারা বলল, ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ সবকিছুই অসম্ভব নয়। কিন্তু পরিস্থিতি? ফিওনা প্রশ্ন করে। হ্যাঁ, পরিস্থিতি কঠিন, কিন্তু তুমি যদি তাকে সত্যি ভালোবাসো তাহলে সাহসী হও, একসাথে মিলেমিশে চলার চেষ্টা করো। সম্পর্ক তৈরি করতে সময় লাগে, আর তোমাদের মাঝে যে প্রেম তা সাধারণ নয়, অসাধারণ। একবারা উৎসাহ দেয়। ফিওনার চোখে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু তুমি সত্যি মনে করো আমরা একসাথে থাকতে পারবো? আমি মনে করি যদি তোমরা দুজন পাশাপাশি থাকো, একবারা উত্তর দেয়, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু আমার না তাকে ভয় হয়। একোয়া কেন? একবারা জানতে চায়। আরে ওনাকে নয়, ওনার রোমান্সকে আমি ভয় পাই। ফিওনা একটু সংকুচিত হয়ে বলে। কেন? সে কি এমন করেছে? একবারা প্রশ্ন করে। ফিওনা কিছু বলার আগেই মনে মনে ভাবতে থাকে, এতটা ব্যক্তিগত কথা বলার দরকার নেই। তারপর সে বলল, না আসলে ড্রাগন তো, আর ড্রাগনের রোমান্স হিউম্যানদের থেকে আলাদা, ভয়ঙ্কর হবে। তাই এটা শুনে একবারে হাসতে হাসতে শেষ হয়ে যায়। তার হাসি দেখে ফিওনা অজ্ঞতা হাসে। তুমি এটা ভাবছো কেন? প্রেম ভয় পাওয়া অস্বাভাবিক, স্বাভাবিক। একবার বলে, কিন্তু কখনো কখনো ভয়কে পেছনে রেখে সামনে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, তুমি হয়তো ঠিক বলছো। ফিওনা কিছুটা স্বস্তির শ্বাস ফেলে। আমি বুঝি, কিন্তু মানসিকভাবে প্রস্তুত হতে একটু সময় লাগবে। যা তুমি অনুভব করো সেটা গ্রহণ করো। সবকিছু সহজ হবে না, কিন্তু তুমি একা নও। আমি সবসময় তোমার পাশে আছি। একোয়ারা তার বন্ধুর হাতে হাত রেখে সমর্থন করলো। ধন্যবাদ একোয়ারা। ফিওনা বলল, তোমার কথা আমার সাহস বাড়ায়। তুমি আছো বলেই আমি এতটা নিশ্চিন্তে থাকি সব বিষয়ে। এথেরিয়ান হন্তদন্ত হয়ে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করলো। দ্রুত পায়ে একোয়ারার কক্ষের দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখলো কক্ষ ফাঁকা। এথেরিয়ান সঙ্গে সঙ্গে বুঝে যায় একোয়ারা নিশ্চয়ই ফিওনার কক্ষে রয়েছে। ফিওনার কক্ষের সামনে গিয়ে দেখলো স্লাইডিং দরজাটি খুলছে না। বিরক্ত হয়ে সে কাচের উপর হাত ছোঁয়ালো, আর সঙ্গে সঙ্গে ভেতরের সিগন্যাল চলে যায়। ফিওনা আর একোয়ারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলো কেউ এসেছে। একোয়ারা গিয়ে স্লাইডিং দরজাটি খুলে দেয়। দরজার ওপাশে এথেরিয়ান দাঁড়িয়েছে, মুখ ভার, উদ্বেগ আর চোখে মুখে অস্থিরতা। এথেরিয়ান, কি হয়েছে? একোয়ারা জিজ্ঞেস করলো। এথেরিয়ান ঘরে ঢুকে বলল, আর বলো না, ড্রাকনিস থেকে ইমেল এসেছে। ওই অ্যালিসা ভাবি আর সিলভা পৃথিবীতে আসছে। একবারা খানিকটা বিস্মিত হয়ে বলল, তাহলে কি হয়েছে? তুমি এতটা অস্থির কেন? অ্যালিসা ভাবিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। এথেরিয়ান ধীর স্বরে বলল, কিন্তু সিলভা, ওই মেয়েটা এতটা চিপকে চিপকে থাকবে আমার সঙ্গে যে আমার সহ্য হবে না। প্লিজ আমাকে বাঁচাও। একবার হেসে উঠল, তুমি তো একদম ভয় পেয়ে বসেছ। সিলভা আসছে বলে তোমার এমন দুঃখ কেন? দুঃখ নয় এটা পুরোপুরি ভয়। তোমাকে বলে রাখি, সিলভা এমন যে প্রতিটা মুহূর্তে আমাকে ট্র্যাক করবে, যেন আমি কোনো রাজ পরিবারের গুপ্তধন। একবারে অবাক হয়ে হাসতে লাগলো। তুমি তো দেখছি সিলভার আগমন নিয়ে রীতিমতো একটা রোমাঞ্চ গল্প বানিয়ে ফেলেছ। গল্প না একবারে, এটা আমার জীবনের বাস্তবতা। আর তাই আমি তোমার সাহায্য চাই। তুমি আমাকে কোনো একটা উপায় বলো যেন ওর কাছ থেকে পালাতে পারি। একবারে চওড়া হাসি দিয়ে বলল, চিন্তা করো না, সিলভাকে সামলানোর জন্য আমাদের কিছু একটা করতে হবে। এথেরিয়ানের চোখ হঠাৎ করে ফিওনার দিকে পড়লো। তার মুখে খেলে গেল একটি চটপটে হাসি। এই তো পেয়ে গেছি উপায়। সে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, ফিওনা প্লিজ, তুমি আমাকে সাহায্য করবে। সিলভা যখন আসবে তখন আমি তোমার সাথেই থাকবো। ও কোনোভাবেই আমার কাছে আসার সুযোগ পাবে না। ফিওনা কিছুটা বিভ্রান্ত হয়ে চুপ করে রইল। এত দ্রুত ঘটনা প্রবাহের অর্থ তার বুঝে ওঠার জন্য কঠিন হয়ে পড়ল। একবার তখন এথেরিয়ানের কাঁধে আলতো চাপ দিয়ে বলল, চল বাইরে গিয়ে কথা বলি। ফিওনাকে এতটা হঠাৎ করে চাপ দেওয়া ঠিক হবে না। একবারা এথেরিয়ানকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়ার পর কক্ষটা যেন নিস্তব্ধ হয়ে গেল। ফিওনা কাচের দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের আকাশে তারা ভরা, কিন্তু তার মন ভীষণ ভারাক্রান্ত।
অ্যালিসা আসছে, ফিওনা মনে মনে বলল। তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার মনে জ্যাসপারের বাগদত্তা এসছে। তার হৃদয়টা এক অদৃশ্য আগুনে পড়তে লাগলো। যতবার সে এই সম্পর্কের কথা ভাবছে, নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করেও সে পারছে না। ফিওনা গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। নিজেকে বারবার বোঝাতে চাইল জ্যাসপার একজন ড্রাগন আর সে একজন সাধারণ মানবী। তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। তবুও তার হৃদয়টা কেন যেন এই বাস্তবতা মানতে চায় না। ল্যাবের এক কোণে গম্ভীরভাবে বসে আছে জ্যাসপার। ড্রাকনিস ইমেল পাঠানোর পর থেকে ওর মন যেন অস্থির হয়ে উঠছে। অ্যালিসা আসার খবরটা পাওয়ার পর থেকে ওর চিন্তা গাঢ় হয়েছে। ড্রাকনিসের সঙ্গে কলে আলাপের সময় সে বলেছিল, ওদের এখন এখানে আসাটা ঠিক হবে না। আমরা সবাই একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি ড্রাকনিস। ওরা আসলে পুরো পরিবেশটা কেমন হবে? এই সময় তাদের উপস্থিতি খুব বিভ্রান্তিকর। ড্রাকনিস হালকা স্বরে জবাব দিয়েছিল, ও তোমার বাগদত্তা জ্যাসপার। অনেকদিন হলো তোমাকে দেখেনি। আর ওরা তো তোমার মিশনে কোনো বাধা দিচ্ছে না। কয়েকদিনের ব্যাপার, সামলে নাও। ড্রাকনিস কলটি শেষ করার সঙ্গে সঙ্গে জ্যাসপার চেয়ারে হেলান দিয়ে মাথা ধরে বসে পড়ে। চিন্তার ভারে ওর মনের গভীরে একটা চাপা অস্থিরতা সৃষ্টি হয়েছে। অ্যালিসা আসলে কি হবে? জ্যাসপার মনে মনে প্রশ্ন করল। ফিওনা কি বুঝতে পারবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? যদি অ্যালিসা আর ফিওনার মাঝে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, তখন আমি কি করব? জ্যাসপারের চোখে ভাসছে ফিওনার চেহারা, তার ছোটখাটো হাসি আর মৃদু ভয় দুর্বলতা। সে জানে এই পৃথিবীতে ফিওনাকে রক্ষা করার দায়িত্ব এখন তার। কিন্তু অ্যালিসার উপস্থিতি কিভাবে তার আর ফিওনার মধ্যে তৈরি হওয়া অদ্ভুত সম্পর্কের প্রভাব ফেলবে, সেটাই তাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। আমাকে এখনই কিছু একটা পরিকল্পনা করতে হবে, জ্যাসপার মনে স্থির করলো। কিন্তু ফিওনার অনুভূতিগুলোকে আঘাত না করে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে, সেটাই এখন তার সব থেকে বড় চিন্তা। পরের দিন কার্বন মিশনে থেকে ফিরে জ্যাসপার, থাইনিয়াস আর আলভিরা এথেরিয়ান গ্লাস হাউসে একত্রিত হয়। 3টি গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করেছে। আর মাত্র 2টি মিশন বাকি। এই উপাদানগুলো ভেনাসে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। হঠাৎ থাইনিয়াস জ্যাসপারের কাছে একান্তে কথা বলতে এগিয়ে আসে। প্রিন্স অরিজিন, একটা কথা ছিল। জ্যাসপার গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, বলো। থাইনিয়াস কিছুটা ইতস্তত হয়ে বলল, প্রিন্স অ্যালিসা আসছেন। আমি আপনার আর ফিওনার ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছি। এই মুহূর্তে অ্যালিসা আসলে পরিস্থিতি কেমন হবে ভেবে দেখেছেন? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, কি হবে? কিছুই হবে না। আমি অ্যালিসাকে সত্যিটা জানিয়ে দেব। ও আমার সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করা পার্টনার। এর বাইরে কোনো জায়গা নেই ওরা আমার জীবনে। আর আমার হৃদয়ে ফিওনা ছাড়া আর কারো স্থান নেই। থাইনিয়াসের চোখ বড় বড় করে জ্যাসপারের দিকে তাকালো। প্রিন্স, দয়া করে এসব করবেন না। ড্রাকনিস যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? অ্যালিসাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ওরা কয়েকদিনের জন্য আসছে। সামান্য এই সময়টা সামলে নিন। জ্যাসপারের মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠল। তোমার কি মনে হয় আমি ওর সামনে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে পারবো? আর আমি যদি ওকে ফিওনার প্রতি কোনো অনুভূতি এমনটা বোঝাই, তাহলে সেটা মিথ্যে হবে। থাইনিয়াস নরম গলায় বলল, প্রিন্স, আমি বুঝতে পেরেছি আপনি যা বলছেন, কিন্তু এখন আপনাকে কৌশলী হতে হবে। আমাদের মিশন প্রায় শেষের পথে। অ্যালিসা চলে গেলে যা খুশি করুন, কিন্তু এখন শান্ত থাকুন। জ্যাসপার একটু থেমে থাইনিয়াসের দিকে তাকালো। তোমার পরামর্শ আমি মাথায় রাখবো, কিন্তু সত্যটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। থাইনিয়াস হতাশা নিয়ে মাথা নাড়ল। আমি কেবল চাইছি এই কয়টা দিন আমাদের কাজ আর পরিবেশ স্বাভাবিক থাকুক। ড্রাকনিস এবং ফ্লোরাস রাজ্যের মধ্যে কোনো বিপদ চাই না। জ্যাসপার আর কিছু বলল না, কিন্তু তার ভেতরে অস্থিরতা বেড়েই ছিল। অ্যালিসার আগমনের পর কি হবে সেই চিন্তা তার মনে গভীরভাবে তোলপাড় করতে লাগলো। গভীর রাত। ফিওনা শান্তভাবে ঘুমিয়ে তলিয়ে আছে। ঘরের নিস্তব্ধতা যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ মনে হলো কেউ গভীরভাবে তাকে দেখছে। সেই অজানা অনুভূতিতে তার শরীরে শিহরণ খেয়ে গেল। ঘুম ঘুম ভাব কাটাতে ফিওনা বুঝে উঠতে পারল উষ্ণ নিঃশ্বাস আর ভেনাসীয় পারফিউমের সুঘ্রাণ তার ঘরে ঘিরে আছে। ধীরে ধীরে চোখ খুলতে জ্যাসপার তার উপর ঝুঁকে আছে। তার চোখের কোণে কোনো হুমকি নেই, বরং এক গভীর রহস্য। ফিওনা কিছু বলতে যাওয়ার আগেই জ্যাসপার আলতো করে তার মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আস্তে। হামিংবার্ড। তার সেই নরম গলার স্বরে যেন কোনো রাতের বাতাসও থমকে গেল। ফিওনার হৃৎপিণ্ড দ্রুততর হয়ে উঠল। সে কিছু বলতে চাইলেও কথা হারিয়ে ফেলল। জ্যাসপার তাকে ছোঁয়ার মতো গভীরতায় মোড়া এক দৃষ্টিতে দেখছিল, যেন তার মনের প্রতিটি কোণ খুঁজে নিচ্ছে। আপনি এত রাতে আমার কক্ষে? ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে বিস্ময়, পাশাপাশি অজানা এক আকর্ষণ। জ্যাসপার তার হাত সরিয়ে ধীর স্বরে বলল, তোমার কাছে আসার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, হামিংবার্ড। ফিওনা ধীরে ধীরে উঠে বসলো। তার চোখে এক ধরনের দ্বিধা, যেন সে বুঝতে পারছে না সামনে কি ঘটতে চলছে। জ্যাসপার তার ঠিক সামনে বসে পড়ল। গম্ভীর মুখে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, তোমার প্রতি আমার কেমন ফিলিংস? ফিওনা চমকে উঠল।
তার চোখে বিস্ময়ের প্রশ্ন মাখা। মানে কিসের ফিলিংস? জেসপার একটু ঝুঁকে বসলো। তুমি কি আমাকে ভালোবাসো না? ফিওনা তাকে স্থির দৃষ্টিতে চেয়ে দেখলো। তার মন চিৎকার করে বলছে, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মুখে সেটা কোনোভাবে আসছে না। অবশেষে সে ধীরভাবে জবাব দিল, না। জেসপারের চোখ মুখ মুহূর্তে আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। তার রাগ যেন ঘরের পরিবেশ ভারী করে তুলল। ফিওনা বুঝতে পারল সে যা বলেছে তা জেসপারকে আহত করেছে। জেসপার ফিওনাকে বসা অবস্থায় থেকে এক ঝটকায় শক্ত করে বাহুতে টেনে নিল। ফিওনা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো, কিছু বলার সাহস পেল না। জেসপার তাকে গ্লাসের দেওয়ালে ঠেসে ধরে গভীর চোখে বলল, তুমি কি সত্যি মনে করো আমি এতটাই বোকা? তোমার চোখে যা দেখি তা কি মিথ্যে? ফিওনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। জেসপার তার মুখের আরো কাছে এসে একদম নিচু স্বরে বলল, তোমার মুখে যাই বলো না কেন, তোমার হৃদয়টা আমি পড়তে পারি হামিংবার্ড। আর নিজের প্রতি মিথ্যা বলার চেষ্টা করো না। ফিওনা জড়সড় হয়ে বলল, কিন্তু আপনার তো অ্যালিসার সাথে সম্পর্ক আছে, তার সাথে অ্যালিসা এখন পৃথিবীতেও আসছে। জেসপারের চোখে তীব্র এক ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত ফিওনার ঠোঁটের কাছে আঙুল তুলে বলল, হুশ, একদিন মানা করেছিলাম না অ্যালিসার কথা বলবে না? ও বিষয়ে ভাবার তোমার কাজ নেই হামিংবার্ড, ওটা আমি সামলে নেব। ফিওনা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় জুড়ে হাজারো প্রশ্ন, কিন্তু মুখে ফুটে আর কিছুই বলতে পারল না। জেসপার তার গলার স্বর নরম করে বলল, তুমি শুধু আমাকে ভালোবাসো, ব্যাস, বাকিটা আমি দেখে নেব। তার কথা এমন এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে ফিওনার মনে কিছুটা হলেও স্বস্তি এলো, কিন্তু তবুও তার মনে এক অজানা শঙ্কা লুকিয়েছিল। ফিওনা বলল, ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। জেসপার বলল, ঠিক আছে, ঘুমাও, তবে তার আগে একটা চুমু দাও। ফিওনা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণ থেকে কোনো শব্দ বের হলো না। জেসপার ধীরে ধীরে ফিওনার দিকে আরো ঝুঁকলো। সে এক হাত দিয়ে ফিওনার কোমর ধরে আর এক হাত দিয়ে আলতো করে ফিওনার চুবুক তুলে নিল। আচ্ছা, তোমাকে দিতে হবে না, জেসপার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি দেই। এরপর কোনো কিছু না বলে এক মুহূর্তের জন্য ফিওনার চোখের গভীরভাবে তাকালো। জেসপার ফিওনার কোমর ধরে শক্ত করে কিছুটা আগলা করে ফেলল। ফিওনার পা কিঞ্চিত শূন্যে ভাসছিল, আর তার দেহ জেসপারের শক্ত বাহুর উপর নির্ভরশীল। এরপর কোনো কথা না বলে সে ফিওনার ঠোঁটের দিকে ঝুঁকল। ফিওনা চোখ বন্ধ করার আগে জেসপার নিজের ঠোঁট তার ঠোঁটে ছুঁয়ে দিল। সেই গভীর চুম্বন দৃঢ় এবং স্পষ্ট ছিল। ফিওনার শরীর শীতল হয়ে গেল, কিন্তু তার হৃদয় যেন আগুনের মতো জ্বলতে লাগলো। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। সমস্ত কিছুর মধ্যে একমাত্র তাদের নিঃশ্বাস আর হৃদয়ের শব্দ শোনা যাচ্ছিল। ফিওনা তার হাত জেসপারের বুকের ওপর রাখলো, যেন ঠেলে দিতে চায়, কিন্তু তার হাত শক্তি হারিয়ে ফেললো। জেসপারের চুম্বনে সে নিজেকে হারিয়ে ফেললো। তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত অনুভূতি যেন জেগে উঠল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে জেসপার ধীরে ধীরে ফিওনাকে মাটি স্পর্শ করলো, কিন্তু তার হাত এখনো ফিওনার কোমরে ছিল। ফিওনার চোখে তখনও বিস্ময় আর আবেগ। এবার ঘুমাও, জেসপার হাসতো, তোমার স্বপ্নে আমিই থাকবো। গুড নাইট হামিংবার্ড। তারপর জেসপার ফিওনাকে সেখানে রেখে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনা নিজের ঠোঁটের উপর হাত রেখে অনুভব করতে চাইল। কিছুক্ষণ আগের চুম্বন তার হৃদয়ের উত্তেজনার ঢেউ বয়ে দিচ্ছিল। সেই মিষ্টি মুহূর্তের স্মৃতি মনে আসতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। ফিওনা নিজের ঠোঁটে দিয়ে ঠোঁট ভেজাতে শুরু করলো। জেসপারের চুমুর সেই গ্লুকোজের স্বাদ এখনো লেগে আছে তার ঠোঁটে আর জিভে। সে অনুভব করলো যেন সেই মিষ্টি স্বাদ নয়, বরং এক অদ্ভুত নেশা, যা তাকে আরো বেশি জেসপারের কাছে টানছে। মনে পড়লো সেই মুহূর্তের উষ্ণতা, আর তার পুরো দেহে ছড়িয়ে পড়ছিল।